এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজনৈতিক ব্যক্তিত্ব জুলফিকার রহমান ভুট্টো। স্যারকে বক্তব্য রাখার জন্য বিনোদন জানাচ্ছি। কথাশিল্পী মনির বেলালের ফ্যাসিবাদ বিরোধী গল্প গ্রন্থের ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লব এই পাঠোত্তর প্রতিক্রিয়া এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশিষ্ট কবি, শিক্ষক, আমাদের গুরুজন, আমাদের মুরব্বী, দীর্ঘদিন থেকে যিনি নিজেকে সাহিত্য চর্চার মধ্যে নিমগ্ন রেখেছেন, আমাদের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বাংলা বিভাগ, দুর্গাপুর কলেজ, জনাব জামালউদ্দিন সুমন। উপস্থিত আছেন আমাদের মামা, বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক এবং ব্যাংকার জনাব মোস্তাক রহমান, আজকের প্রধান আলোচক। দীর্ঘদিন থেকে মামার লেখা আমরা পড়ি, দুর্দান্ত লেখেন উনি। উপস্থিত পরিবেশ কর্মী আমাদের জাহিদুল ইসলাম। আর সাক্ষাৎ আজকে যা বই নিয়ে এখানে আলোচনা হচ্ছে, আমাদের মনির বেলাল এরকম একটা নিভৃত জায়গা থেকে উনি সময়কে ধরতে পারছেন, সময়কে নিয়ে ভাবছেন, তার সময়কে নিয়ে চিন্তা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং উপস্থিত আরও যারা সুধীমণ্ডলী আছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এরকম একটা জায়গায় তো আমার সুমন ভাই আছেন, ডাক্তার সুমন ভাই, এরকম একটা জায়গায় যে আমাদের মতো ছোট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটার জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, গভীর কৃতজ্ঞতা জানাই। ব্যাপারটা হচ্ছে যে তৃতীয় বিশ্বে যারা আমরা বসবাস করি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, হ্যাঁ রুমিকে দেওয়া উচিত ছিল আমার ভাগনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দেশগুলো স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের কাছ থেকে, আমরা সেগুলোকে মোটামুটি থার্ড ওয়ার্ল্ড বলি বা তৃতীয় বিশ্বের দেশ বলি। তো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বসবাস করে আমাদেরকে মানে রাজনীতির আঁচটা একটু বেশিই লাগে আর কি শরীরে। আমরা কিন্তু দেখেন অটোমেটিক্যালি প্রত্যেকেই এক একজন রাজনৈতিক কর্মী। এবং আমার ধারণা যে বাংলাদেশে যেভাবে রাজনৈতিক আলাপ আলোচনা হাটে মাঠে ঘাটে স্টলে, স্কুল কলেজে বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন, যতটা আলাপ আলোচনা হয় রাজনীতি নিয়ে, অন্য কোনো জায়গাতে বা অন্য, আমি চাই না অন্য দেশে কী হয়, তবে আমার মনে হয় যে আমাদের দেশে সেরা আর কি এই বিষয়ে। এত রাজনীতি সচেতন আমাদের দেশের মানুষ, এবং রাজনীতি নিয়ে তারা একবারে কামার কুমোর, জেলে, শ্রমিক, কৃষক, হাই অফিসিয়ালস সবাই দেখবেন যে আমরা রাজনীতি দ্বারা এক ধরনের আক্রান্ত। রাজনীতি আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে, রাজনীতি ছাড়া আমরা চলতেই পারছি না। তো এরকম একটা অবস্থায় বসবাস করে তো মানে কবি সাহিত্যিকরা তো শুধু ওই বটবৃক্ষের ছায়ায় বসে বাঁশি বাজাবে বা গান গাইবে এরকম হয় না। মাঝে মাঝে তাদের হাতেও অস্ত্র তুলে নেয়, তারাও কিন্তু একসময় অস্ত্র তুলে নেয়। অস্ত্র দুই রকমেরই হতে পারে, একটা যে কলম এবং আরেকটা আর যেসব লেথাল ওয়েপন্স আছে সেগুলোও কিন্তু উঠে আসতে পারে। মামা ৭১ কিন্তু তাই হয়েছে। তো কবি সাহিত্যিকরা শুধু লেখার মাধ্যমে যে তাদের সমাজ পরিবর্তনের চিন্তা করবে বা সমাজ পরিবর্তন করবে বা রাজনৈতিকভাবে মানুষকে জাগ্রত করবে এটা না, অনেক সময় তারা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছে। তারা বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, পরামর্শ দিয়েছে, উপদেশ দিয়েছে যে এইভাবে 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 কাজ করতে হবে। যার কারণে কিন্তু হলোকাস্টই বলবো আমি, 71-এ কিন্তু একবার শ্রেষ্ঠ মেধাবী যারা তাদেরকে পরিকল্পিতভাবে কিন্তু হত্যা করা হয়েছে। এটা তো সত্য মামা। তো আমরা কেউই রাজনীতির বাইরে না, রাজনীতি দ্বারাই আমরা আক্রান্ত সবাই। আপনার বিশ্বে মানুষ যে মুক্তি চায় সব কিছু, বিশেষ করে শোষণ থেকে, নিষ্পেষণ থেকে, নির্যাতন থেকে, এটা মানুষের সহজাত। মানুষকে কিন্তু আপনি যত গলা চিপে ধরে রাখবেন, মানুষ কিন্তু ছটফট করবে বাঁচার জন্য, উঠে দাঁড়ানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য। এটা কিন্তু ইতিহাসের পাতায় পাতায় এগুলোর প্রমাণ আছে। আর লেখক কবি সাহিত্যিকদের তো সকল বিপ্লবে, সকল আন্দোলনে, সকল সংগ্রামে লেখক কবি সাহিত্যিকদের কিন্তু একটা দুর্দান্ত ভূমিকা রয়েছে। আপনি আমাদের দেশের কথা আমি পরে বলি,
আপনি যদি রুশ বিপ্লবের কথা ভাবেন, বা যেটাকে আমরা অক্টোবর বিপ্লব বলি বা রুশ বিপ্লব বলি বা বলশেভিক বিপ্লব বলি, দেখবেন যে সেখানেও লেখক কবি সাহিত্যিকদের একটা দুর্দান্ত ভূমিকা ছিল, তাই তো? আপনি ফ্রেঞ্চ রেভলিউশন যেটা আমরা বলি, এই যে শাসকদের যে চতুর্দশ লুই থেকে শুরু করে যেসব, ওরা বলছে যে আমিই রাষ্ট্র। তাহলে সেখানে কীরকম নির্যাতন চলেছে? যে শাসক দাবি করতে পারে যে আমি রাষ্ট্র, সেখানে কীরকম নির্যাতন চলতে পারে? এগুলোর বিরুদ্ধেও কিন্তু ফ্রান্স, ইউরোপে কবি সাহিত্যিকরা কিন্তু মাঠে নেমেছেন, তারা জেগে উঠেছেন। মুসলিনের সময় তো জেলখানাতে অনেকে মারা গেছে, যেমন আপনার ওই যে কে মুসলিনের সময় তো কারাগারে মারা গেল, কি নাম বলেন না শুনে? হ্যাঁ, গ্রামসি, তাই না? বেনিটো গ্রামসি, অ্যান্টোনিও গ্রামসি জেলের ভিতরে মারা গেল। তার যে প্রিজন্স নোটস, তারপর তার অন্যান্য যেসব লেখা দুর্দান্ত, এগুলো সবই ফ্যাসিবাদ বিরোধী লেখা। মুসলিমরা এই ধরনের একটা মানে রামরাজত্ব কায়েম করেছিল ওই সময় ইউরোপে। আপনার স্পেনেও সেটা হয়েছে। স্পেনেও কিন্তু এক ধরনের ব্যাপক নির্যাতন চলেছে মুক্তিকামী মানুষের উপর। স্পেনেও আন্দোলন হয়েছে জনগণের মুক্তির জন্য, এবং লেখক কবি সাহেব যেমন লোরকার নাম আসে, তাদেরকেও কিন্তু নির্যাতন সহ্য করতে হয়েছে। আপনি যদি অতি মানে নিকট অতীতের যে সাম্প্রতিক ইতিহাস আমাদের দেখেন যে আমাদের একটা ভাষা, আমরা একটা ভাষা, আমাদের মায়ের ভাষা, আমার মা তো আর কোনো ভাষা জানে না, মায়ের একটাই ভাষা, সেটা বাংলা। সেই বাংলা ভাষার বিরুদ্ধেও কিন্তু একটা চক্রান্ত হয়েছিল। সেখানেও কিন্তু কবি সাহিত্যিকরাই আগে জেগে উঠেছিল তাদের লেখনের মাধ্যমে, তাই তো? তারা গান লিখছে, তারা কবিতা লিখছে, তারা উপন্যাস লিখছে এবং মানুষকে জাগে তুলছে। যেমন আর এক ফাল্গুন, জহির রায়হানের লেখা, এটা কিন্তু ওই সময়েরই এই লেখাগুলো। কিন্তু আমাদের আপনি 52 তারপর 69 আসেন, শামসুর রহমানের লিখছে আসাদের ষাঁড় আজ আমাদের প্রাণের পতাকা। এই যে 69 সালে যে গণঅভ্যুত্থানে, এগুলো লেখকরা, কবিরা কিন্তু আমাদেরকে জাগিয়ে তোলার জন্য তাদের কলম চালিয়ে যাচ্ছে। 71 আসেন, দেখেন মানে টনকে টন, ট্রাককে ট্রাক লেখা হয়েছে 71 নিয়ে। এত বইপত্র লেখা হয়েছে 71-এর উপরে, সিনেমা হয়েছে, নাটক হয়েছে, গল্প হয়েছে, উপন্যাস হয়েছে, তাই তো? কারা করছে? কবি সাহিত্যিকরা করছে। এগুলো লেখকদের দরকার আছে। আবার 90-এ দেখেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহরা আসছে 90-এ, তাই না? ওই সময় তারপরে 71-এর পরে দেখেন, 71-এর পরবর্তী সরকারের যে নির্যাতন নিপীড়ন, সেখানেও কিন্তু রফিক আজাদরা বলছে যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাও। মানে শাসককে চ্যালেঞ্জ করছে তারা, লেখকরা শাসককে চ্যালেঞ্জ করছে। 90-এর দশকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহরা কিন্তু লিখছে কনসেন্ট্রেশন ক্যাম্প, তারা লিখছেন কিন্তু এসব, তাই না মামা? এই সময়ে যে শেখ হাসিনা যে মানে পতিত স্বৈরাচার, তাকে নিয়ে আমি এ পর্যন্ত মোটামুটি এই জুলাই বিপ্লবের উপরে গোটা 20 বই আমি সংগ্রহ করেছি। তারপরে আমাদের তানোরের এক ভদ্রলোক আছেন মঈন শেখ, জুলাইয়ের অশেষ পাখিরা, দুর্দান্ত একটা গল্পের বই লিখেছে। মামা সম্ভবত এটার একটা রিভিউ দিয়েছেন, আমি দেখেছি। বইগুলো আমার সংগ্রহে আছে, আমি সংগ্রহ করছি। এই যে আজকে আমাকে এই বইটা ওই রকমারি থেকে দিয়ে গেল, যে আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন পড়া। এটা আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে আসছিল? আমরা তো ওই সময় অনেক গিয়েছিলাম, পালিয়ে টালিয়ে বিভিন্ন জায়গায় জীবনযাপন করছিলাম আর কি, নানানভাবে, তাই না? সবাই জানে, মামাও জানে কিছুটা। তো কবি সাহিত্যিকদের কিন্তু একটা ভূমিকা আছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, গৃহপালিত কবি সাহিত্যিকও তো আছে আমাদের দেশে। যেমন ধরেন এই যে কামাল চৌধুরী, উনি কিন্তু পাহাড় আমলা এবং খুবই পাচাটা টাইপের একজন, এবং ওই শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির উনি সম্ভবত কনভেনার। জামালউদ্দিন সুমন, যে কী বলে ওই কামাল চৌধুরী। তো কামাল চৌধুরীরা কিন্তু তারা দেখবেন যে ভালো গাড়িতে চড়ে, তাদের দেশে বিদেশে বাড়ি আছে, তাদের প্লট আছে, কারণ এরা হচ্ছে ওই টেড হিউজের মতো রাজকবি, সভাকবি, রাজকবি নাকি মামা? রাজকবি, হ্যাঁ। এরা ক্ষমতার পায়ের নিচে থাকতে খুব ভালোবাসে
চকচকে স্যান্ডেল বুট তাদের খুব পছন্দ, এবং এরা এক ধরনের সুবিধাভোগী। কামাল চৌধুরীর কিন্তু কোনো লেখা নাই। তাহলে বুদ্ধিজীবী আমরা কাকে বলি? প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে আর কি, যে বুদ্ধিজীবী আমরা কাকে বলি। আমরা প্রচলিত ধারণায়, আমি জানি না যে আপনারা কী ভাবেন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী আসলে সেই যিনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন। বুদ্ধিজীবী সে যিনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন, যে ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে যিনি সত্য উচ্চারণ করেন, তাকে আমরা কিন্তু বুদ্ধিজীবী বলি। আমরা বুদ্ধিজীবী মানে অনেকে নানান রকমের ব্যাখ্যা সংজ্ঞা এগুলো দেয়, আসলে তা না। বুদ্ধিজীবী হচ্ছে যিনি ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করেন। এটা এডওয়ার্ড সাইদ রায় সংজ্ঞা দিচ্ছে। তো আমাদের তো সেই অর্থে বুদ্ধিজীবী খুবই কম, আমাদের বুদ্ধিজীবী খুবই কম। তো আমি মনে করি যে এগুলোই হচ্ছে আমাদের বুদ্ধিজীবী, আমরা এদেরকেই গণবুদ্ধিজীবী। মনির বেলালরাই হচ্ছে আমাদের, যে ওনারা কিছু পাওয়ার প্রত্যাশা না করে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে গল্পের মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তার যে আলী রায়হানকে নিয়ে যে গল্পটা, আমি আলী রায়হানের বাসায় গিয়েছি, তার কবর জিয়ারত করেছি। আমাদের শিলমারিয়া, পুঠিয়ার শিলমারিয়ার মঙ্গলপাড়াতে তার বাসা, রাজশাহী কলেজের ছাত্র ছিল। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার তপ্ত বুলেট তার জীবনটা কেড়ে নিয়েছে। তো লেখকের কাজ তো সময়কে ধরা। লেখক কিন্তু তার সময়কে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। এই যে চলমান যে সময়, এইটা যে লেখক ধরতে পারবে না, সে কোনো লেখকই হতে পারবে না। সময়টাকে ধরতে হবে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। দেখেন যে বিশ্বের বড় বড় লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, তারা কিন্তু প্রত্যেকেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। আপনি জাপল সার্ত্রে, তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া আছে, ওরা ফেলে দেয়। এটা কি? আমাদের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতের সর্বোচ্চ পুরস্কার, ওই যে পদ্মভূষণ বা এই টাইপসের, উনি নেন নাই। কিন্তু সন্ধ্যা গিয়ে আমাদের গায়িকা, উনি সেটা নেন নাই। বরিস পাস্তারনাক, রাশিয়ান লেখক, উনি কিন্তু নোবেল পুরস্কার নেন না। সবাই তো পারে না ক্ষমতাকে, লোভকে অতিক্রম করে যেতে পারে কি? পারে না। সবাই আমরা মোটামুটি ক্ষমতা চাই, সুবিধা চাই, স্বার্থ তো আমাদেরকে তাড়িত করে সবসময়। তো মনির বেলাল, আমি এতটা জানতাম না ওনার সম্পর্কে। উনি যেভাবে এই সত্যগুলো তুলে ধরেছেন, আমি বিশ্বাস করি যে এইখানে যদি ধরেন ওই হাট টেন্ডারের যদি কোনো ইয়ে থাকতো, তাহলে 2000 লোক থাকতো, বা কোনো পট্টি টেন্ডার, মুরগি পট্টি বা মাছ পট্টি বা তরকারি পট্টি, তাহলে কিন্তু 1000 লোক থাকতো, নাকি? থাকতো না এখানে? আর সাহিত্য সংস্কৃতি হচ্ছে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা, এটা হয় না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো সাহিত্য চর্চা হতে পারে, তাহলে তারা হবে ওই ট্রেড হাউসের মতো, গৃহপালিত। বরং রাষ্ট্রের সাথে, রাষ্ট্র ব্যবস্থার সাথে, সরকারের সাথে তাদের সবসময় একটা সংঘাত চলবে লেখকদের, তবেই না তারা লেখক হবে। ক্ষমতার স্বাদ নিতে গেলে তার সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যাবে, তার সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। ক্ষমতার পায়ের নিচে বসে আপনি ভালো সাহিত্য চর্চা করতে পারবেন না, এবং সেই সাহিত্য দিয়ে জাতির কোনো উত্তরণও হবে না। সেই লেখা দিয়ে, সেই গল্প কবিতা দিয়ে জাতি জাগবেও না কখনো। ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই আমাদের লেখালেখি চালিয়ে যাওয়া উচিত। দেখবেন যে আপনাকে মানুষ খুঁজে নেবে। এত প্রচারের দরকার নাই, বা ওই পৃষ্ঠপোষকতার দরকার নাই। যারা মহান, পৃথিবীতে যারা মহান লেখক, কবি, সাহিত্যিক, তারা কখনোই ওই রাষ্ট্রের বা সরকারের পৃষ্ঠপোষকতা চায়নি, বরং তাদেরকে চ্যালেঞ্জ করে তারা, সক্রেটিস থেকে এখন পর্যন্ত, সক্রেটিসকে তো সরকারই তো হত্যা করেছে, হেমলক পান করেছে, নাকি? কি কারণে? সরকারের কর্মকাণ্ডকে সক্রেটিস চ্যালেঞ্জ করত এবং তরুণদেরকে গুরুত্ব দিত। তো জুলাই বিপ্লব, এটা তো একটা এই দেশের এই 54 বছরের ইতিহাসে একটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। এইটা আমাদের প্রত্যেককে স্পর্শ করেছে। এদেশের 18 কোটি মানুষকে এই শেখ হাসিনার শাসন ব্যবস্থা স্পর্শ করেছে। তার যে দুঃশাসন, তার যে নির্যাতন, নিষ্পেষণ, তার যে অধিকার কেড়ে নেওয়া, মানুষের সকল রকমের অধিকার কেড়ে নেওয়া এবং একটা সর্বাত্মক ফ্যাসিজম কায়েম করা, এইটা মানুষকে স্পর্শ করেছে।
এখন অনেক লেখালেখি হচ্ছে, অনেক, এটার উপরে প্রচুর লেখা বেরোচ্ছে। আমি ক্রিটিক না, আমি লিটারারি ক্রিটিসিজমও ওইভাবে আক্ষরিক অর্থে জানি না। মামা আলোচনা করবেন, আমাদের জামালউদ্দিন সুমন আলোচনা করবেন। আর আমি মোটামুটি পড়ার চেষ্টা করেছি গল্পগুলো। এই যে শেষে বলছে আলী রিয়াজে যে লাল রঙের ধুলো, না আসলে তো লালই ছিল, জুলাইটা তো লাল। যে শিশু থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, বৃদ্ধ, যুবক, কারখানার শ্রমিক, রিক্সা চালক, প্রত্যেককে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা রাতারাতি সবাই আমাদের ফেসবুক প্রোফাইল, কি বলে এটাকে, কি বলে, হ্যাঁ প্রোফাইল পিকচার আমরা চেঞ্জ করে সব লাল করে। ওরা বলল যে কালো ব্যাজ ধারণ করো, অটোমেটিক্যালি যারা তাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা তাদের প্রোফাইল পিকচার সবাই লাল করে, তাই না? তো জুলাই হচ্ছে একটা রক্তলাল মাস, রেড জুলাই বলা হচ্ছে, রেড জুলাই, জুলাই হচ্ছে রেড জুলাই। তো আমি আশা করব যে আমাদের মনির বেলাল ভাই, উনি তার লেখনের মাধ্যমে মানুষকে অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আরও জাগিয়ে তুলবেন শানিতভাবে, আমরা এটা প্রত্যাশা করব। এবং উনি কখনোই কোনো ক্ষমতার কাছে তার মাথা নোয়াবেন না, মাথা বিক্রি করবেন না, এটাই আমি প্রত্যাশা করব। দেখবেন যে আপনি একদিন উঠে আসছেন, দেখা হলো যে, যদিও পুরস্কারে আমি বিশ্বাস করি না, অনেকে যে বাংলা একাডেমি পুরস্কারের জন্য পাগল হয়ে যায়, 21শে পদকের জন্য পাগল হয়ে যায়, আমি কিন্তু প্রচলিত অর্থে যে পুরস্কারও বিশ্বাস করি। এগুলো পুরস্কার কোনো স্বীকৃতি না। এমন এক বাজে লোককে সম্ভবত 21শে না একাডেমি পুরস্কার দিয়েছিলাম আমার, পরে যেটা বাতিল করেছে এই আওয়ামী লীগ সরকার সময়। কি এই যে ভালো খোঁজ রাখে, একজন লেখককে দিয়ে, সচিবের বাবা, হ্যাঁ এক ডেপুটি সেক্রেটারির বাবাকে তদবির করে আপনার একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, হ্যাঁ, পরে তো এটা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। তো এইসব পুরস্কার প্রাপ্তির আশা করা যাবে। আপনার যদি লেখা থাকে, আর একটা গানের জন্য একটা শিল্পী বিখ্যাত হয়ে যেতে পারে, একটা গল্পের জন্য আপনি বিখ্যাত হয়ে যেতে পারেন, একটা বইয়ের জন্য আপনি বিখ্যাত হয়ে যেতে পারেন। দেখা গেলো যে পৃথিবীর বহু ভাষায় এটা ভাষান্তরিত হচ্ছে, একটা বই, বেশি লেখার দরকার নেই। টনকে টন লিখে একটা লেখার জন্য আপনি পৃথিবী বিখ্যাত হয়ে যেতে পারেন। এরকম বহু উদাহরণ আছে। এখানে মামাকে বসিয়ে রেখে বা এই আমাদের সুযোগ্য অধ্যাপককে বসিয়ে রেখে এইসব গল্প ফাঁদা আমার উচিত না, এটা বেয়াদবি একটা। হ্যাঁ, আমাকে যে কেন এইসব ডাকা হয়েছে, এটা মামার প্ররোচনাতে হয়েছে আমার, তার হ্যাঁ, আর স্যারের প্ররোচনাতে। তো এগুলো না, আপনি লিখে যান, আমরা পড়ছি, আপনার লেখা পড়ব, এবং আপনি লেখার মাধ্যমে মানুষকে এই যে প্রতিবাদটা জারি রাখতে, লেখনের মাধ্যমে। লেখকরা যদি মরে যায় তাহলে আর কিছু হবে না, লেখকরা যদি বিক্রি হয়ে যায় তাহলে আর সম্ভব না। এমনি আমাদের খুব খারাপ অবস্থা, আমাদের খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা জাতিগত। আমরা একটা একটা বন্ধা সময় কিন্তু আমরা পার করছি। আমাদের কোনো সৃষ্টি নাই, দেখেন, আমাদের কোনো সৃষ্টি, চলচ্চিত্র তো নাই। চলচ্চিত্র তো একটা বড় ক্যানভাস, সেখানে আপনি সমাজের নানান কিছু তুলে দেন। আমাদের চলচ্চিত্র আছে, আছে নাকি? নাটক দেখবেন শুধু ওই অভিজাত না, ওটাই ওই অবৈধ টাকায় অর্জিত যে ধনী তথাকথিত, ওদের ছেলে মেয়েদের একটা প্রেমের সমস্যা, এছাড়া কোনো নাটক আছে? কোনো নাটক নেই। মানে আমরা একটা সৃষ্টিশীলতাহীন সময় পার করছি। সুতরাং আমাদেরকে এইসব বিষয়গুলোতে আরও গুরুত্ব দিতে হবে, এবং তরুণদেরকে আরও সম্পৃক্ত করতে হবে, যুবকদেরকে আরও সম্পৃক্ত করতে হবে, এবং তাদেরকে পড়ালেখার প্রতিও একটু, লেখাপড়ার অবস্থা তো আমরা সবাই জানি, খুবই খারাপ অবস্থা। তারপরে আমাদের তরুণরা যে ধরনের মানে হঠাৎ জেগে উঠবে, এবং এ ধরনের একটা জগদ্দল পাথরকে বুক থেকে নামিয়ে দিবে, যেখানে রাষ্ট্রের যত বাহিনী, সব বাহিনীকেই ব্যবহার করা হচ্ছে। শেষে আর্মিকে বললো যে কী ব্যাপার, পুলিশ তো ভালো পারছে, বিজেপি ভালো পারছে, আপনারা পারছেন না। আর্মি যখন বললো যে না, আমরা গুলি চালাতে পারবো না, তখন কিন্তু তারা পালাতে বাধ্য হবে, আর কোনো রাস্তা নেই, তাই না? তো এগুলো হচ্ছে পাহারাদার, শাসকদের পাহারাদার, এই পুলিশ, এই আর্মি, এই বিজেপি, এগুলো পাহারাদার না আমাদের, এগুলো শাসকদের হচ্ছে এগুলো পাহারাদার। এগুলোর উপরে খুব বেশি আস্থা রাখার কিছু নেই। এরা যখন যার তখন তার, তাই না মামা? যখন যার তখন তার, এদের উপরে আস্থা রাখার আমাদের কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের এই যে লেখার জগৎটাকে আরও শক্তিশালী করতে হবে। এই বইটা আমি শহরে গিয়েছিলাম, উনি খুব আমাকে বইটা দেওয়ার জন্য খুব ছিলেন, দাম কিন্তু নেন নাই। কবি সোহেল মাহবুব আসলে আরও ভালো হতো, উনিও দুর্দান্ত লেখে, ওনারও কিছু বই আমার সংগ্রহে আছে। তো
তো আমরা আশা করব যে মনির বেলালের যে লেখার যে ক্যারিশমা, এটা আরও উত্তরোত্তর শক্তিশালী হবে, শানিত হবে, এবং তার লেখার মাধ্যমে এই অঞ্চলকে অন্তত উনি জাগিয়ে রাখবেন। বৈষম্যের বিরুদ্ধে, তার অধিকারহীনতার বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে উনি আমাদেরকে জাগিয়ে রাখবেন তার লেখার মাধ্যমে। এটাই হচ্ছে আমার তার কাছে আবেদন। আর সময়কে অবশ্যই ধারণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।